আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছেন। বিসিএস উত্তরণের পক্ষ থেকে আমি কাউসার ভাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নগুলোকে যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব সেখান থেকে প্রায় প্রতি বিসিএস এর সন্ধি থেকে প্রশ্ন হয়, এবং সন্ধি থেকে প্রশ্ন হওয়ার ক্ষেত্রে কিছু কমন নেচার আছে। সেটা হচ্ছে সন্ধির মধ্যে যে টপিকগুলো বা যে বিষয়গুলো একটু কঠিন, একটু ব্যতিক্রম, একটু প্রথাগত ধারণার বাইরে, এখান থেকে বেশি প্রশ্ন হয়। অর্থাৎ স্বর এবং ব্যঞ্জন সন্ধির যে ট্রেডিশনাল রুল আমরা পড়ি বা যেরকম সন্ধিগুলো আমরা পড়ি, পরীক্ষায় যখন প্রশ্ন হয় সেখান থেকে প্রশ্ন কম হয়। পরীক্ষায় প্রশ্ন হয় নিপাতনের সিদ্ধ স্বর, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন, তারপরে বিসর্গ সন্ধি, বিশেষ নিয়মের সন্ধি, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয় তুলনামূলকভাবে বেশি। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে বিসর্গ সন্ধি নিয়ে কথা বলবো। সামনে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে নিপাতনের সিদ্ধ স্বর, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন বা বিশেষ নিয়মের সন্ধি সবগুলো নিয়ে কথা বলার ইচ্ছা আছে। আজকে চলেন আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা শুরু করি। তো বিসর্গ সন্ধি নিয়ে কথা বলার আগে আপনাকে বুঝতে হবে বিসর্গটা আসলে আসছে কোথা থেকে, বিসর্গ জিনিসটা আসলে কি। দেখেন, আমরা বলছি বিসর্গ দুই রকমের হয়, একটা হচ্ছে রজাত, একটা স্বজাত। এখানে এই যে জাত শব্দটা দেখতে পাচ্ছেন, এই জাত শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন, জন্ম লাভ করেছে, এখান থেকে এমন বোঝানোর জন্য জাত কথাটাকে ব্যবহার করা হয়। প্রকৃতি প্রত্যয়ের হিসাবে যদি আমরা জাতকে ভাঙি, অর্থাৎ এটার প্রকৃতি প্রত্যয় যদি আমরা নির্ণয় করি, তাহলে দাঁড়াবে এই জন, তারপরে কৈত্য। এই জনটা হলো প্রকৃতি প্রত্যয়ের ধাতু। তো প্রকৃতি প্রত্যয়ের সিস্টেম অনুযায়ী এই মূলের অর্থ হলো জন্ম লাভ করার সাথে সম্পর্কিত, এই জন্য জাত শব্দের অর্থ উৎপন্ন বা জন্ম লাভ করেছে এরকম কিছু। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাইয়া বিভিন্ন ফসলের জাত হয়, তাই না? ধানের জাত, টমেটোর জাত, বিভিন্ন প্রাণীর জাত হয়, ছাগলের জাত, গরুর জাত, সেটা কি? একই রকমের বানান। যদি আপনি সেখানে উচ্চারণ করেন জাত, তাহলে তার এক রকমের অর্থ হয়। যদি উচ্চারণ করেন জাত, তখন তার আরেক রকমের অর্থ হয়। ভাষাটা এরকমই, সব জায়গায় বৈচিত্র্য। এখন দেখেন, রজাত আর স্বজাত মানে একটা বিসর্গ র থেকে জন্ম লাভ করছে, একটা বিসর্গ স থেকে জন্ম লাভ করছে। অর্থাৎ আমরা এই কথাটাকে যদি সংক্ষেপে বলি, আমরা এরকম বলতে পারি, চাইলে আমরা বলতে পারি যে বিসর্গ সমান সমান হলো র, আবার বলতে পারি বিসর্গ সমান সমান হলো গিয়ে স। এর মানে হলো অনেকটা এরকম, আপনি ধরেন ম্যাথ করছেন, তো এক্স প্লাস ওয়াই এটার মান দিয়েছিল 5। পরে যখন আপনি সূত্র ভাঙলেন, এক্স প্লাস ওয়াই এটা হোল স্কোয়ার পাইছেন, তো হোল স্কোয়ারের জায়গায় আপনি কি করবেন, 5 তারপরে স্কোয়ার দিয়ে দিবেন। ব্যাপারটা এমন না আপনি জাস্ট এক্স প্লাস ওয়াই এর মানটা বসাইলেন। এখানে মেয়েতে যেরকম আপনি এক্স প্লাস ওয়াই এর মান বসাইছেন, রজাত স্বজাত বিসর্গের ক্ষেত্রে কাজটা অনেকটা এরকমই। যদিও বিসর্গের এর বাইরে আরো তিনটা ফাংশন আছে, সেটা সংক্ষেপে যদি আমি বলি, এক সময় বিসর্গ র হয়, আরেক সময় বিসর্গ স হয়, আরেক সময় বিসর্গ বজায় থাকে, অর্থাৎ সে যাবে না, যেমন আছে এমন থেকে যাবে। আরেক সময় বিসর্গের জন্য অন্যরকম ঘটনা ঘটবে, অর্থাৎ বিসর্গ ও হয়ে যাবে। আবার কখনো কখনো বিসর্গের জন্য আদিস্বর দীর্ঘ হয়, আদিস্বর কখনো কখনো দীর্ঘ হয়। এই টোটাল পাঁচটা হচ্ছে বিসর্গের ফাংশন। তো পাঁচটা ফাংশন নিয়েই আমরা কথা বলবো। রজাত আর স্বজাতরা বেশি ইম্পর্টেন্ট, এর জন্য একেবারে আলাদা করে আমরা নিয়ে নিছি। একটু খেয়াল করেন, স মানে কিন্তু তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স তিনটাকেই বোঝাবে। অর্থাৎ এখানে যেমন আপনার নমস্কার, পুরস্কার, তিরস্কার, ঠিক একই রকম ভাবে আবিষ্কার, তারপরে ধরেন হচ্ছে চতুষ্পদ, এই জিনিসগুলো এটার অন্তর্ভুক্ত। তো এখন আসেন জিনিসটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। দেখেন, আমরা যখন নমস্কার কথাটাকে সন্ধি করব, দেখেন একটা হলো নম, আরেকটা হলো গিয়ে কার। আমরা কেতাবি ভাষায় বলছি না, সহজ ভাষায় বলছি, আসান ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়। তো একটা নম আর একটা কারকে আপনি আলাদা করে দিলেন, তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো বিসর্গ। তো বিসর্গটা এখানে বসাই দিবেন। বিসর্গ কিভাবে বাকি থাকলো? এই যে স ছিল, ওকে বিসর্গে রূপান্তর করেছে, দ্যাটস ইট, আর কিছুই না। ঠিক তিরস্কারের ক্ষেত্রে আপনি একই কাজ করবেন, একটা তীর আর একটা কার আলাদা করে দিলেন, আর যেটা র ছিল সেটাকে আপনি শটাকে কি করছেন, বিসর্গে রূপান্তর করে দিয়েছেন। ঠিক চতুষ্পদে আবিষ্কারে একই ঘটনা ঘটবে। এই যে চতু আর হলো গিয়ে পদ, মূর্ধন্য ষ বাদ পড়ছে, ওকে বিসর্গে রূপান্তর করবেন। আবিষ্কারের ক্ষেত্রে একটা আবি আর একটা কার বাদ পড়ছে স, তাকে কি করবেন, বিসর্গে রূপান্তর করবেন, মামলা ডিসমিস। এখন আসেন, যদি আমরা রজাত বিসর্গ নিয়ে কথা বলি, এখানে দেখেন প্রত্যেকটাতে র আছে, রেফ আকারে উপরে উঠে আছে। শুধু তাকে উপর থেকে কি করব, নিচে নামাই দেব। তো নিচে নামাইলে সে তো আর তার আগের রূপে থাকবে না, রেফ তো আর নিচে নামতে পারে না, মাত্রার উপরে থাকে। তো রেফ হিসেবে উপরে উঠছে, তাকে নিচে নামাই দিয়ে বিসর্গে রূপান্তর করে দেব, তাহলে ঝামেলা শেষ। অর্থাৎ একটা হচ্ছে দু, আরেকটা বার,
উপরে যে ছিল ওকে নামাই দেব, নামায় কি করব, নামায় হচ্ছে আমি বিসর্গে রূপান্তর করব। এটাই হচ্ছে কাজ। ঠিক এখানেও আমি এটাই করছি। আমি দুর্যোগের বেলায় বা দুর্নামের বেলায়, দুর্নাম যদিও সমাজসাধিত শব্দ বিসর্গ করা যায় না, দুর্যোগের বেলায় আমি করলাম এরকম, আমি কি করলাম, উপর থেকে নিচে নামাই দিলাম, এই হচ্ছে কাজ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি একবার জাস্ট বিসর্গের জায়গায় কি করছি, আমি জাস্ট স দিছি, আরেকবার বিসর্গের জায়গায় আমি র দিছি, ঝামেলা শেষ, হয়ে গেল কাহিনী। এখন আসেন বাকি জিনিসগুলো নিয়ে যদি কথা বলি, আস্তে আস্তে যদি দেখে দেখেন বিসর্গ কখনো কখনো বিদ্যমান থাকবে, অর্থাৎ বিসর্গ যাবে না। মানে আপনি লিখলেন হচ্ছে মনোকষ্ট, এটাকে যদি আপনি কি করেন বিসর্গে রূপান্তর করেন তাহলে মনো, তারপরে কষ্ট। দেখেন এই মনর পরে যে বিসর্গটা ছিল এটাকে আপনি এখানেও রেখে দিচ্ছেন, এখানে বিসর্গ যাবে না। ঠিক বয়ঃসন্ধির বেলায়, অধপতনের বেলায় বিসর্গ বজায় থাকবে, বিসর্গ বিদ্যমান থাকবে। আবার কখনো কখনো বিসর্গ ওতে রূপান্তর হয়, যেমন মনোযোগ, তিরোধান, তপবন, অথবা ধরেন সদ্যজাত। 38 বিসিএস এর প্রিলির পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, এই সদ্যজাত এই শব্দটার সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা। অপশনে যেটা সঠিক উত্তর ছিল, একটু খেয়াল করে দেখবেন, আপনারা বিগত বছরের প্রশ্নগুলো যদি ঘাটেন তাহলে পাবেন। দেখবেন এই সদ্য, তারপর এটা বিসর্গ, তারপরে হচ্ছে জাত। এই সদ্যজাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদে বিসর্গ থাকে, অর্থাৎ এখানে যেটা বিসর্গ আছে ওখানে গিয়ে সেটা ওতে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক একইভাবে এই মনো, তারপরে বিসর্গ, তারপরে ধরেন রম, এটা হয়ে যাবে এই হলো মনোরম। ঠিক একইভাবে মনো, তারপরে বিসর্গ হার, হয়ে যাবে মনোহার। সরি, হার না, এটা হর হবে, এটা হয়ে যাবে মনোহর। এই, তাহলে দেখেন মনোর পরে যে বিসর্গ ছিল এটা এখানে এসে ওতে রূপান্তরিত হয়েছে। আর হর যেমন আগের মতো ছিল, মনোহর আগের মতোই আসছে, মনোরম আগের মতোই আসছে, শুধু নর সাথে যে বিসর্গ ছিল পরে সেটা ওতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা বিসর্গের ফাংশন গুলো দেখলাম, একবার র হয়, একবার স হয়, আর একবার বজায় থাকে, আরেকবার ওতে রূপান্তরিত হয়। এই যে দেখেন এখানে র এবং সর কথাগুলো আলোচনা করা আছে, এই যে নিশ্চয়, দুষ্কর, পুরস্কার, আশীর্বাদ, পুনর্মিলন, নিরাকার, এই যে বিসর্গটা এখানে রতে রূপান্তরিত হয়েছে। এখন দেখেন কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়। পূর্ববর্তী স্বর মানে সহজে বুঝবেন আদি স্বর, যেটা শুরুর স্বরটা থাকে সেটাকে আদি স্বর বা পূর্ববর্তী স্বর বলে। একটু খেয়াল করেন, আমি বললাম এই নি বিসর্গ, তারপরে বললাম রোগ। এখন লেখার সময় যখন আমি নিরোগ লিখি এখানে দন্তন্যর সাথে ছিল রস্য ইকার, বাট এখানে আসার পরে সেটা দীর্ঘ ইকারে রূপান্তরিত হয়। তাহলে আদিস্বর যেটা আমি পাইছিলাম রস্যই, এখানে ছিল রস্যই, এখানে সে হয়ে গেছে দীর্ঘই। এই হচ্ছে ব্যাপার। ঠিক এটাকেও দেখেন, এখানে ছিল নি, তারপরে হচ্ছে রস, কিন্তু আমি যখন শব্দটাকে সন্ধিবদ্ধ করব তখন এই যে এখানে রস্যইটা আছে, এখানে আমি এটাকে দীর্ঘইতে রূপান্তর করব, অর্থাৎ আমি বলবো নিরস। একই ঘটনা ঘটবে নিরোগের ক্ষেত্রেও। একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, শব্দটা কিন্তু নিরোগ, আমরা অনেক সময় কিন্তু এই নিরোগী এরকম লিখি, অথবা কেউ কেউ আবার নিরোগী এরকম লিখি, নিরোগী নিরোগী এরকম, যেভাবেই লেখেন শব্দটা ভুল। প্রয়োগ প্রয়োগের মধ্যে আপনারা এগুলো জেনে থাকবেন। নিরোগী হয় না। কেউ যদি সুস্থ থাকে, রোগ শোক কম থাকে, তখন আমরা বলি এই লোকটা নিরোগ। কখনোই বলবেন না এই লোকটা নিরোগী, নিরোগী কথাটা ভুল। তাহলে এই ছিল বিসর্গের বেসিক আলোচনাগুলো। বিসর্গ কখন কিভাবে হয়, আশা করি আপনাদেরকে কিছু উপকার করতে সক্ষম হয়েছি। আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর উত্তরণের ফেসবুকের পেজ যেটা আছে এটাকে ফলো করবেন। আপনাদের মতামতগুলো আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।